আজকে আমাদের আলোচনার বিষয় সুস্থায়ী কৃষির লক্ষ্যে বায়ো ফার্টিলাইজার বা জীবাণু সার। দেখুন, আমরা যে চাষবাস করছি, চাষবাসে আমরা অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করেও কিন্তু এখন আর সেই পরিমাণ আমরা ফলন পাচ্ছি না, বা বেশি পরিমাণ লগ্নি করেও কিন্তু আমরা ততটা ফসল ঘরে তুলতে পারছি না। তাতে করে আমাদের চাষের খরচ অনেক বেড়ে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে যদি আমরা বায়ো ফার্টিলাইজার ব্যবহার করি, তাহলে সুস্থায়ী একটা চাষবাস আমরা গড়ে তুলতে পারবো। তো আজকে এ বিষয়ে বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা ডক্টর পলি সাহা। ডক্টর সাহা, নমস্কার। নমস্কার। যে কথাটা বলছিলাম যে সুস্থায়ী কৃষির লক্ষ্যে বায়ো ফার্টিলাইজার যদি বলি, তো প্রথমে বায়ো ফার্টিলাইজার বা জীবাণু সার সম্পর্কে যদি আমাদের একটু বলেন। হ্যাঁ, নিশ্চয়ই। জীবাণু সার যেটা আপনি বললেন, সে নামটা থেকেই আমরা বুঝতে পারছি যে সারটা যেটা আমরা মাটিতে প্রয়োগ করব তাতে রয়েছে কি কিছু জীবাণু রয়েছে। জীবাণু মানে সেটা বায়ো ফার্টিলাইজার কথাটা বলা হচ্ছে, তার মধ্যে কিন্তু প্রাণের স্পন্দন আছে। প্রাণের স্পন্দন মানে যদিও আমরা সেই জীবাণুকে খালি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু সে কিন্তু তার শারীরবৃত্তীয় প্রক্রিয়া চালিয়েই যাচ্ছে। তো এইখানেই হচ্ছে আপনার বায়ো ফার্টিলাইজারের যেটা আমরা বলবো যে গুরুত্বটা, সে কিন্তু কোনো কেমিক্যালস বা বাইরে থেকে আমরা কিছু সেখানে প্রয়োগ করছি না, যেটা আমাদের মাটিতেই রয়েছে যে জীবাণুগুলো এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায় আছে, সেটার দ্বারাই কিন্তু আমরা কি করছি, আমরা হচ্ছে জমিতে যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ এবং আরো যে সমস্ত সারের দরকার, যে সমস্ত মৌলর দরকার গাছের জন্য, সেই মৌলগুলো কিন্তু আমরা গাছকে সাপ্লাই দিতে পারছি। ঠিক আছে? তো এতদিন পর্যন্ত নয়, শুধু আমরা কি করেছি, উৎপাদন বাড়ানোর জন্য, আমি বলবো উৎপাদন বাড়ানোর জন্য আমরা কিন্তু অজৈব রাসায়নিক সার প্রয়োগ করে গেছি এতদিন। মানে রাসায়নিক সারের কথা বলছি, যেরকম ইউরিয়া, তারপরে এমওপি, এসএসপি, ডিএপি, যেগুলো আমরা সবাই মোটামুটি জানি, মার্কেটে অ্যাভেলেবেল। এই অজৈব রাসায়নিক সারের প্রতি আমাদের কি হয়েছে, নির্ভরতা অনেকটাই বেশি হয়ে গেছে, শুধুমাত্র আমরা উৎপাদনটা বাড়াবো বলে। ঠিক আছে? কিন্তু আমরা মাটির স্বাস্থ্যের ক্ষেত্রে সেক্ষেত্রে একদমই খেয়াল করিনি। তার ফলটা আমরা এখন পাচ্ছি। তার ফলস্বরূপ কি হয়েছে, মানে মাটিতে কিন্তু এখন আপনি সারের পরিমাণ বাড়ালেও আপনি আর মাটি থেকে ফলনটা কিন্তু আপনি গাছের আর বেশি পাবেন না। একটা কথা আপনি খুব সুন্দর বলেছেন, মানে যেহেতু কৃষক বন্ধুরা মাটি পরীক্ষা করেন না বা সবসময় মাটি পরীক্ষা না করে ওনারা সার প্রয়োগ করেন, সেক্ষেত্রে যতটা রাসায়নিক সারের দরকার হয় ততটা সেই পরিমাণে না দিয়ে অনেকটাই বেশি ওনারা সার প্রয়োগ করছেন। সুতরাং সেক্ষেত্রে কিন্তু মাটির উর্বরা শক্তি কমে যাচ্ছে বলছেন। মাটির উর্বরা শক্তিটা কমে যাচ্ছে এইভাবেই, এবং উৎপাদন খরচ এইভাবেই বেড়ে যাচ্ছে, কারণ যতটা সার আমি প্রয়োগ করছি তার কিন্তু অর্ধেকেরও কম, আমি বলবো মিনস 10 থেকে 40% খুব বেশি হলে গাছ সেটাকে ইউজ করতে পারছে, বাকিটা কিন্তু পুরোটাই ব্যবহারযোগ্য হচ্ছে, বাকি কিন্তু পুরোটাই আমার নষ্ট হয়ে যাচ্ছে। এবং নষ্ট হয়ে যাচ্ছে কিভাবে? নষ্ট হয়ে যাচ্ছে লিচিং লস, যেটা আমরা বলছি নিচে চলে যাচ্ছে, থিতিয়ে পড়ছে। ঠিক আছে? এরপরে কি হচ্ছে, ওটা বিভিন্নভাবে মাটির অন্যান্য মৌলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে ওটা আটকে যাচ্ছে, এবং যেটা কিনা গাছের গ্রহণযোগ্য হচ্ছে না। একদমই তাই। এই সমস্যাটা সমাধান করছে কিন্তু আমাদের এই জীবাণু সার। জীবাণু সার কিন্তু কি করছে, বিভিন্ন তার যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যেটা আমরা বলি মেটাবলিজমের মাধ্যমে, তারও তো কিছু উপাদান দরকার বেঁচে থাকার জন্য। তো সেই প্রক্রিয়ার মাধ্যমে সে এই যে মাটিতে আবদ্ধ যে নাইট্রোজেন আছে, মাটিতে আবদ্ধ যে ফসফরাস আছে, মাটিতে আবদ্ধ যে পটাশিয়াম আছে, সেগুলোকে দ্রবীভূত করছে এবং সেগুলোকে গাছের শোষণের উপযোগী করে তুলছে। তো এইখানেই মানে গাছের গাছ যাতে সহজভাবে গ্রহণ করতে পারে সেই রকম একটা অবস্থায় কিন্তু এই জীবাণু সারগুলো পৌঁছে দিচ্ছে। এবং এইখানেই হচ্ছে আপনার অজৈব রাসায়নিক সারের সাথে জীবাণু সারের পার্থক্য। আপনি অজৈব রাসায়নিক সার আপনি মাটিতে দিলেন, নাইট্রোজেন দিলেন, দেখলেন গাছ খুব ফুলে ফেপে বড় হয়ে উঠেছে, এবং চাষি ভাই কি করলেন, প্রথম ফসলে দিয়ে দেখলেন এরকম, পরবর্তী ফসলেও দিচ্ছেন, তার কতটা লাগছে, এবং একটা উপাদান বেশি হয়ে যাওয়ার জন্য অন্যটার যে কমে যাচ্ছে এবং সেটার যে পুষ্টি হানি হচ্ছে এবং আমার উৎপাদনের কোয়ালিটি হ্রাস পাচ্ছে। ঠিক আছে? সেটা কিন্তু ওনারা বুঝতে পারছেন না। কিন্তু এখন সে বিষয়ে আমরা
মানে আমরা যদি ধানের কথা ধরুন, সেক্ষেত্রে যদি দেখা যায় যে ইউরিয়া বেশি করে দিয়ে দিচ্ছে, বা সবজির ক্ষেত্রে বেশি করে ইউরিয়া দিয়ে দিচ্ছে, তাতে করে বেশ সবুজ হয়ে উঠছে ঠিকই, বা লম্বা হয়ে যাচ্ছে, গ্রোথ হচ্ছে, মনে হচ্ছে যেন যে গাছটা খুব ভালো হচ্ছে, কিন্তু তার পাশাপাশি যে পটাশ বা অন্যান্য সারের যে ঘাটতি হয়ে যাচ্ছে, সুষম সারের ব্যবহার সারের ব্যবহার একদমই ঠিক কথা বলেছেন। আর শুধুমাত্র দেখুন, নাইট্রোজেন সার দিলে আপনি যেটা বললেন সেটা কিন্তু রোগ পোকাকে আরো ডেকে আনছে, গাছটা অনেক বেশি রোগ পোকার ক্ষেত্রে আর কি সুবিধাজনক হয়ে উঠছে আক্রমণ করার জন্য, সাকুলেন্ট হয়ে যাচ্ছে, আমরা রসালো হয়ে যাচ্ছে, হ্যাঁ, অনেক বেশি সাসেপ্টেবল হয়ে উঠছে। তো সেই কারণে ঠিক আমাদের যেরকম সুষম খাদ্যের প্রয়োজন, গাছেরও প্রয়োজন সুষম সার, এবং সেটা গাছ মাটি থেকেই প্রাকৃতিক উপায়ে পেতে পারে। তো পেতে পারে, এখন আমরা যেহেতু রাসায়নিক সার, অজৈব রাসায়নিক সারের প্রতি আমাদের নির্ভরতা অনেক বেড়ে গেছে, সেই কারণেই কিন্তু আমাদের যে সেই সমস্যাগুলো যেগুলো তৈরি হয়েছে, যেরকম ধরুন মাটির স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে, তারপরে ধরুন যেরকম গাছের যত পুষ্টির মানে যা যা প্রয়োজন সুষম সার সেটা পাচ্ছে না। এরপরে হচ্ছে যেরকম বলা যেতে পারে যে এই যে জীবাণুগুলোর কথা আমরা বলছি, যেগুলো প্রাকৃতিক উপায়ে রয়েছে, সেগুলোরও কিন্তু একটা ডিসব্যালেন্স হচ্ছে, মানে প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে যাচ্ছে এই অজৈব রাসায়নিক সারগুলো যথেচ্ছ প্রয়োগের ফলে। তাহলে এখানে সুষম সার ব্যবহারের একটা ভীষণভাবে প্রয়োজনীয়তা লক্ষ্য করা যাচ্ছে। মানে শুধুমাত্র রাসায়নিক সার ব্যবহার করলে চলবে না, তার সঙ্গে জৈব সার, হ্যাঁ, অর্থাৎ আমাদের যেমন পাতা পচা সার রয়েছে, বা কম্পোস্ট সার রয়েছে, বা আমরা যদি ভার্মি কম্পোস্টের কথা বলি, কেঁচো সারের কথা বলি, সেসব ব্যবহার করার পাশাপাশি কিন্তু জীবাণু সার ব্যবহার করা ভীষণভাবে জরুরি হয়ে পড়েছে, তাই তো? আর জীবাণু সার ব্যবহার করার আপনার অনেকগুলো সুফল আছে, যেরকম প্রথমত আমি বলতে পারি, একটু আগে যেটা বললাম, এটা কিন্তু মাটিতে আবদ্ধ যে মৌলগুলো আছে, সেই আবদ্ধ মৌলগুলোকে কিন্তু রিলিজ করে এবং গাছের ব্যবহারের উপযোগী করে তোলে। এটা আপনার 1 নম্বর, যেটা অন্য কেউ করতে পারবে না, যেটা জীবাণু ছাড়া অন্য কেউ করতে পারবে না। যেরকম কোনো জিনিস পচাতে কি লাগে, কোনো জিনিস পচাতেও জীবাণু সাহায্য করছে, জীবাণু ছাড়া হবে না। তো ওই জীবাণুর ভেতরে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো চলছে, তার জন্যই কিন্তু সমস্ত মৌলগুলো অ্যাভেলেবেল হচ্ছে মাটিতে, প্রথমত হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে অজৈব সারের পরিমাণ কমে যাচ্ছে, এবং এর ফলে পারিপার্শ্বিক অনেক জীবাণু, আর আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যতটা না শত্রুকে চিনেছি, শত্রু পোকা বলুন বা বন্ধু পোকা বলুন, তার অর্ধেকও কিন্তু আমাদের বন্ধু পোকাকে আমরা চিনতে পারিনি। সো মাটিতে যেরকম গাছের রোগ হয় বিভিন্ন জীবাণুর আক্রমণের ফলে, তার থেকে অধিক জীবাণু আছে যারা কিনা তাকে গড়ে তুলতে এবং গাছকে প্রোটেক্ট করতে সাহায্য করে। তো আমাদেরকে এখন এই বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে যারা আমাদের বন্ধু পোকা বা বন্ধু জীবাণু আছে, তাদের গ্রোথটাকে আমরা তাদেরকে কিভাবে আমরা সাহায্য করব, যাতে তারা হচ্ছে সংখ্যায় বেশি হয়ে গিয়ে প্রাকৃতিক উপায়ে আমাদের রোগকে অথবা যে কোনো সংক্রমণ থেকে গাছকে রক্ষা করতে পারে। এবার এই যে জীবাণু সারগুলোর কথা বলছি, এরা কিন্তু শুধুমাত্র এইটুকুনি কাজ করেই থেমে যায় না। এইটুকুনি মানে শুধুমাত্র নাইট্রোজেন সাপ্লাই দিল, শুধুমাত্র ফসফরাস সাপ্লাই দিল, এগুলো করেই থেমে যায় না। এগুলো যেহেতু জীবাণু, গাছের সঙ্গে হয় আপনার একটা পারস্পরিক দেওয়া নেওয়ার সম্পর্কে থাকে, বা অথবা ফ্রি লিভিংও হতে পারে, নিজেও থাকতে পারে, তারা কিন্তু বিভিন্নভাবে গাছকে প্রোটেক্ট করে। তো সেটার ক্ষেত্রে বলতে গেলে আমি বলতে পারি যেটা খুব কমন যেটা আছে, যেটা হচ্ছে আপনার ধরুন রাইজোবিয়ামের কথা আমরা সবাই জানি, আমরা শিম্ব জাতীয়, একদমই ঠিক বলেছেন, শিম্ব বা ডাল জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে যারা হচ্ছে গাছের মূলের মধ্যে কতগুলো গুটি তৈরি করে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবার গুটি তৈরি করে সেটা বাতাসের নাইট্রোজেনকে ফিক্স করছে এবং তার পরিবর্তে সে গাছ থেকে কিছু শর্করা নিচ্ছে। এটা বাদেও কিন্তু প্রচুর মাইক্রো অর্গানিজমস আছে, প্রচুর জীবাণু আছে, যেগুলো এখন বিভিন্ন গবেষণার ফলে আমরা জানতে পেরেছি, এবং সেগুলোকে আমরা চাষি ভাইদের যাতে পেতে সুবিধা হয় এবং তারা ইউজ করতে পারেন, সেই বিষয়ে কিন্তু আমরা
এখন অনেক বেশি সতর্ক করছি চাষি ভাইদের যে জীবাণুসার ব্যবহারের উপকারিতা সম্পর্কে। মানে একটা কথা এখানে পরিষ্কার যে আমরা দেখেছি একটা সময় আমাদের খাদ্য উৎপাদন বাড়ানোর জন্য যে সবুজ বিপ্লব ঘটেছিল, সেই সময় আমরা রাসায়নিক সারের ব্যবহার বেড়েছে, কিন্তু রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহার, মাত্রাতিরিক্ত ব্যবহার বলবো, এর ফলে আজকে কিন্তু আমরা সেই পরিমাণ সার প্রয়োগ করেও আর সমপরিমাণ ফলন তুলতে পারছি না, বরং মাটির একটা বন্ধ্যাত্ব এসে যাচ্ছে বা মাটির উর্বরা শক্তি কমে যাচ্ছে। আপনি বলছেন যে সেই ক্ষেত্রে জীবাণু সারের ব্যবহার ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং যেমন আপনি রাইজোবিয়ামের কথা বললেন যে রাইজোবিয়াম ডাল জাতীয় ফসলের ক্ষেত্রে বাড়তি নাইট্রোজেনের যোগান দিচ্ছে, ঠিক তেমনি অন্যান্য ফসলের ক্ষেত্রে কি ধরনের জীবাণু সার থেকে সুবিধা পেতে পারি? ঠিক আমি বলছি এই বিষয়টা। আচ্ছা, অন্যান্য ফসলের ক্ষেত্রে যেরকম ধান, গম, ভুট্টা, যেগুলোকে আমরা সাধারণত একবীজপত্রী বলি, এরকম আমরা গাছকে বিভিন্ন গ্রুপে ভাগ করতে পারি। যেরকম ডাল জাতীয় শস্য বললাম আমি, এরপরে আমরা বলতে পারি দানা শস্য, যেগুলো ধান, গমের কথা যেগুলো বললাম, এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা যেরকম ইভেন আখের ক্ষেত্রে, ঠিক আছে, আখের ক্ষেত্রেও এরকম জীবাণু পাওয়া গেছে যেগুলো কিনা গাছের সঙ্গে আমরা বাইরে থেকে, ডালের ক্ষেত্রে যেরকম আমি দেখতে সুবিধা, খালি চোখে দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু খালি চোখে দেখা যায় না। গাছের সেলের মধ্যেই থাকে বা ইন্টারসেলুলার স্পেসে দুটো সেলের মাঝখানে থাকে সেই জীবাণুগুলো, দ্যাট মিনস মাইক্রো অর্গানিজমস। তারা কিন্তু বিভিন্ন ভাবে, আমি বললাম যে নাইট্রোজেন আবদ্ধ করা ছাড়াও অন্যান্য অনেক রকমের কাজ করে। যেরকম ধরুন জীবাণু থেকে প্রোটেকশন দেয়, যে কেমিক্যালসটা তৈরি করছে সেটা আবার দেখা গেল যে জীবাণুর এগেনস্টে কাজ করে। তো এক্ষেত্রে আপনার প্রশ্নটা ছিল ধান, গমের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কিনা। একদমই পারি। অ্যাজোস্পাইরিলাম আছে, অ্যাজোলা আছে। অ্যাজোলা তো আমরা এখন আলাদা করে তৈরি করি একটা ওয়াটার ট্যাঙ্কে। অ্যাজোলা মানে হচ্ছে আপনার একটা ফার্ন জাতীয় একটা উদ্ভিদ, সেটা জলের মধ্যেই আপনার হয়ে যাবে এবং ন্যাচারালি আপনি ধানের ফিল্ডে পেয়ে যাবেন। সেখান থেকে তুলে এনে আপনি একটা ট্যাঙ্কে অ্যাজোলা গ্রো করতে দিলেন, মানে তার বংশবৃদ্ধি হলো, চাষ করা যেতে পারে। তার সাথে অ্যাসোসিয়েশনে থাকে একটা মাইক্রো অর্গানিজমস, একটা জীবাণু। ওই জীবাণুটাই কিন্তু নাইট্রোজেন ফিক্স করতে সাহায্য করছে। তো এরকম আমরা ইউজ করতে পারি অ্যাজোস্পাইরিলাম। তারপরে যেটা আমি বললাম অ্যাজোলা ইউজ করতে পারি। আচ্ছা, এছাড়াও পিএসপি বলে যেটা আছে, ফসফেট সলিবলাইজিং ব্যাকটেরিয়া, সেগুলো কিন্তু সলিবলাইজিং ব্যাকটেরিয়া, সেটা কিন্তু যে কোনো ফসলের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। তার ক্ষেত্রে কোনো স্পেসিফিকেশন থাকে না। যে কোনো ফসলের ক্ষেত্রে জমিতে চাষ করার আগে আপনি জমিতে মিশিয়ে দিতে পারেন এবং তারপরে হচ্ছে আপনি বীজটা লাগালেন। তো এইভাবে কিন্তু আমরা ইউজ করতে পারি। এবং প্রত্যেকটা ক্রপের ক্ষেত্রেই যেরকম রাইজোবিয়াম স্পেসিফিক আমি বললাম ফর ডাল জাতীয় শস্য, সেরকম অ্যাজোটোব্যাক্টার, অ্যাজোলা থাকে, কারণ ধানের ক্ষেত্রে ধানটাকে পুরো নিমজ্জিত করে রাখতে হয়। তো সেই সিচুয়েশনে ইউজ করতে পারি। এবং বাকি অন্যান্য ক্রপের ক্ষেত্রেও এই যে সিউডোমোনাস, তারপরে হচ্ছে আপনার ব্যাসিলাস, এই প্রজাতির যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু আমরা মোটামুটি সবার ক্ষেত্রে ইউজ করতে পারি। আচ্ছা, এই যে ব্যাকটেরিয়াগুলোর কথা আপনি বলছেন, যে উপকারী ব্যাকটেরিয়া, এগুলো কি বানানো সম্ভব? মানে কিভাবে এগুলোকে চাষ পদ্ধতি হতে পারে বা বাড়ানো যেতে পারে? একদমই তাই, খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। সেটা হচ্ছে যে এই ব্যাকটেরিয়াগুলো আমি আপনাকে বললাম যে এরা প্রাকৃতিক ভাবে, মানে আমাদের মাটিতেই থাকে, আমাদের অন্য কোথাও যেতে হবে না, তার জন্য অন্য কোথাও খুঁজতে যেতে হবে না, মাটিতেই থাকে। দরকার শুধু যেটা আমরা গবেষণা করে যেটা বার করেছি, তার একটা স্পেসিফিক, একটা তার স্পেশাল খাদ্য সে পছন্দ করে। তো সেইটাকে মিডিয়াম হিসেবে ব্যবহার করে আমরা কিন্তু মাটি থেকে খুব সহজেই সেটাকে আইসোলেট করে নিতে পারি, মানে আলাদা করে তুলে নিতে পারি ওই ব্যাকটেরিয়াটাকে। এবং ব্যাকটেরিয়া কালচার করা খুবই সহজ, মানে আন্ডার ল্যাবরেটরি কন্ডিশন ব্যাকটেরিয়া 24 ঘন্টার মধ্যেই আপনার বহুগুণ বেড়ে যায়। ঠিক আছে, এরপরে যেটা দরকার হচ্ছে সেটাকে মাটিতে ব্যবহারের উপযোগী করে তোলা। তো সেইটা করতে একটুখানি তার প্রয়োগ পদ্ধতি, যেরকম এখন পিএসপির প্যাকেট পাওয়া যায়, পিএসপির প্যাকেট বা রাইজোবিয়াম কালচার এরকম পাওয়া যায়। এবার রাইজোবিয়ামটা বারবার চলে আসছে কারণ রাইজোবিয়ামটা খুব ইজিলি, ইভেন যদি আপনি যে জমিতে ডাল জাতীয় শস্যের চাষ করা হয়েছে সেই জমির ওপরের যে মাটিটা, সেটাও যদি পরের বছর গিয়ে কোনো জমিতে মিশিয়ে দেন, সেখানে তাহলে
ব্যাকটেরিয়াটা রয়ে গেছে, তো সেখানেও কিন্তু অনেকটাই উপকারী মানে উপকার পাবে। যদি আমি মানে কমপ্লিট প্রোডাক্টটা না পাই, সে জমির মাটিটাও কিন্তু আপনার কাজে দেবে অন্য জমিতে রাইজোবিয়াম গ্রো করার জন্য। তো এই যে আপনি জীবাণু সারগুলোর কথা বললেন, এই জীবাণু সারগুলো কমনলি ব্যবহার হয় এরকম কয়েকটা জীবাণু সার কি কি আছে? কমনলি ব্যবহার করা হয় তো রাইজোবিয়াম, পিএসবি, অ্যাজোলা, এছাড়াও হচ্ছে সিউডোমোনাস বাজারে একদমই অ্যাভেলেবেল, ট্রাইকোডার্মা, এই কয়েকটা যেগুলোর আমি নাম বললাম সেগুলো কিন্তু বাজারে এখন এগুলো কাজ কি ভিন্ন ভিন্ন রকম, নাকি চাষিরা কি করে বুঝবেন যে কোনটা কখন প্রয়োগ করতে হবে? আচ্ছা, এগুলো সাধারণত আমি কি বললাম, এগুলো জমিতেই থাকে, এগুলো জমিতে মিশিয়ে দিলে না ওরা নিজেদের মতো গ্রো করতে পারে। শুধুমাত্র প্রয়োজন তার অনুকূল পরিবেশটা দেওয়া। অনুকূল পরিবেশ মানে হচ্ছে জৈব সারের ব্যবহারটা বাড়ানো। জৈব সার বলতে এদিকে প্রথমেই আপনি বললেন যেটা ফার্মইয়ার্ড ম্যানিয়ার, যেটা কম্পোস্ট সার, পাতা পচা, যেগুলো ন্যাচারালি অ্যাভেলেবেল, সেইগুলো যদি আমরা জমিতে বেশি পরিমাণ ব্যবহার করি, সেইগুলোই কিন্তু ওই জীবাণুগুলোকে গ্রো করতে সাহায্য করবে। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু অজৈব রাসায়নিক সার প্রয়োগ করা তাদের পক্ষে ক্ষতিকারক। ঠিক আছে, তাদের ক্ষেত্রে ধরুন একটা পরিমাণ বেড়ে যাচ্ছে, নাইট্রোজেনটা হঠাৎ করে বেড়ে গেল, ঠিক আছে, ফসফরাসটা হঠাৎ করে বেড়ে গেল, এবং বললাম কি আমি বেশি দিলেই যে বেশি ফলন পাবো তার কোনো মানে নেই, কারণ বেশিরভাগটাই আমার নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, মাটিতে আবদ্ধ হয়ে যাচ্ছে, গ্রহণযোগ্য হচ্ছে না। আমাকে মাথায় রাখতে হবে যে আমাকে জীবাণু সারের সংখ্যাটা বাড়াতে হবে, মানে মাটিতে জীবাণুর সংখ্যাটা বাড়াতে হবে, যাতে যেগুলো আবদ্ধ আমার কাছে যে সম্পদটা অলরেডি আছে সেটা যাতে গাছের গ্রহণযোগ্য হয়ে ওঠে, এবং সেটা সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আমি করার চেষ্টা করছি। এটাই হচ্ছে আমাদের এই সুস্থায়ী মানে হচ্ছে আমি কোনো কিছুকে নষ্ট করব না, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করব না, তারপরে হচ্ছে যে মাটির উর্বরতা শক্তি নষ্ট করব না, সেই সঙ্গে আমি গাছের পুষ্টি এবং নিজেদের পুষ্টির দিকে খেয়াল রাখবো। এইটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়টি ছিল। বেশ, তা কি কি বায়ো ফার্টিলাইজার বাজারে কৃষকদের কাছে সহজলভ্য? রাইজোবিয়াম আমি তো আপনাকে বললামই, রাইজোবিয়াম, পিএসবি, অ্যাজোটোব্যাক্টার, সিউডোমোনাস। আচ্ছা, এক্ষেত্রে আমি আরেকটা কথা বলতে পারি, এগুলো তো ধরুন আমি কাজগুলো বললাম, এছাড়াও যেটা বললাম যে এই পুষ্টি সরবরাহ বা নিউট্রিয়েন্ট সরবরাহ করা ছাড়াও অন্যান্য কাজ করে, সে বিষয়ে আমি দু চার কথা বলতে চাই। সেটা হচ্ছে যে গাছকে না ভেতর থেকে একটা ইমিউনিটি দান করে। আচ্ছা, ঠিক আছে, যেরকম এখানে গাছের বাইরে থেকে দেখে বুঝতে পারবেন না, কিছু ফাঙ্গাস তাদের অ্যাসোসিয়েশনে থাকে, সেটা কি করছে, বাইরে থেকে রোগ পোকার আক্রমণ থেকে রক্ষা করছে এবং রুটের চারিদিকে একটা আস্তরণ সৃষ্টি করছে। সেই জায়গার যে মাটিটা, সেই জায়গার মাটিতে তার নিজস্ব অ্যাক্টিভিটির দ্বারা ওই যে ফসফরাস, নাইট্রোজেন যেগুলো আছে সেগুলোকে খুব অ্যাক্টিভ ফর্মে রাখছে, যাতে সেটা গাছের শোষণের সুবিধা হচ্ছে, এবং গাছ যখন হেলদি থাকছে তখন অটোমেটিক্যালি সে বাইরের রোগ পোকার আক্রমণ থেকে নিজেকে প্রতিহত করার ক্ষমতাটা বাড়িয়ে নিচ্ছে। এছাড়াও হরমোনের ব্যবহার আমরা সবাই জানি, গ্রোথ হরমোন কি কি থাকে, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, জিব্বেরেলিক অ্যাসিড, সাইটোকাইনিন, যেগুলো কোষ বিভাজনে সাহায্য করে, গাছকে বড় হতে সাহায্য করে। এরা কিন্তু সেই যে কন্টেন্টগুলো সেগুলোও কিন্তু প্রাকৃতিকভাবে সাপ্লাই করছে, এবং আমি আবার একটুখানি জোর দিতে চাই, ততটাই সাপ্লাই করছে যতটা আমার দরকার, কোথাও কিন্তু এক্সট্রা নয়। এক্সট্রা দিলেই কি হবে, আমার লস হবে, সেটা ঠিক আছে, লস হবে কোন দিক থেকে, এক তো মানিটারি আমাকে বেশি পয়সা খরচ করতে হবে, দ্বিতীয়ত কি হচ্ছে সে জিনিসটাও আমার কাজে লাগবে না, সেটা বিভিন্ন জায়গায় থিতিয়ে পড়ে উপকারের থেকে অপকারটা আমার বেশি করবে, পরিবেশকে দূষিত করে তুলবে। তো এই কারণেই বলছি চাষি ভাইদেরকে খুব বেশি পরিমাণে এইগুলোর ক্ষেত্রে সতর্কতা বাড়াতে হবে যে আমি কেন ইউজ করছি, কি জন্য ইউজ করছি। ভবিষ্যতের দিকে তাকিয়ে কিন্তু আমাদেরকে জীবাণুসার ব্যবহারের দিকে ধীরে ধীরে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কৃষকদের এই জিনিসটা বুঝতে হবে যে শুধুমাত্র নিজের কথা ভাবলে হবে না, পরবর্তী প্রজন্মের কথাও ভাবতে হবে, যে এই মাটি যেহেতু নগরায়নের ফলে বলুন বা শহরায়নের ফলে বলুন যে মানে জমির পরিধি কমে আসছে, তো আমরা এই অল্প জমির মধ্যে আমাদের
আমাদের চাষবাস করে সকলের মুখে গ্রাসাচ্ছাদন তুলে দিতে হবে, তো সেই ক্ষেত্রে জমির উর্বরতা শক্তি বজায় রাখাটা ভীষণ দরকার। এবং সেইটা কিন্তু জৈব সার এবং যেটা জীবাণু সার তার মাধ্যমেই জমির উর্বরতা শক্তি বজায় রাখা সম্ভব। তো এই যে বায়ো ফার্টিলাইজার ব্যবহারের কথা বলছেন আপনি, বা যে জীবাণু সার, তার কি কোনো সাবধানতা অবলম্বন করা দরকার আছে? না, সাবধানতা বলতে সেরকম কিছু নেই। আপনার কথা রেস ধরেই আমি বলতে চাই, যেটা আপনি বললেন, এটা কিন্তু এর যে সুফলটা কিন্তু আমরা একদিনে পাবো না। এটা একটা অভ্যাস গড়ে তুলতে হবে। কারণ অজৈব রাসায়নিক সার ব্যবহার করার ফলে আমি যা ক্ষতি করার অলরেডি করে ফেলেছি। ধীরে ধীরে আমাদের নিজেদের মধ্যে এই অভ্যাসটা গড়ে তুলতে হবে। ঠিক আছে, অল্প অজৈব রাসায়নিক সারের সাথে বেশি করে জীবাণু সার প্রয়োগ করতে হবে। করতে করতে আস্তে 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 মাটির বন্ধ্যাত্ব কাটিয়ে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে। ঠিক আছে, এবং জীবাণু সার যাতে ন্যাচারালি বা প্রাকৃতিক উপায়েই জমিতে আমার পরিমাণটা বেশি থাকে, তার জন্য আমাকে যে আমি পদ্ধতিগুলো বললাম, যে জৈব সার বেশি প্রয়োগ করতে হবে, তো সেগুলো ধীরে ধীরে করলে আগামী 25 বছর কি 30 বছর পরে তখন আমি দেখব হয়তো অজৈব সারের পরিমাণটা অনেকটাই কমে গেছে। প্রথমে হয়তো 10% কমলো, 50% কমলো, তারপরে আস্তে আস্তে অজৈব সার, রাসায়নিক সারের প্রতি আমাদের নির্ভরতা অনেকটাই কমে গিয়ে আমরা যেটা আজকের আমাদের বিষয় সুস্থায়ী কৃষির লক্ষ্যে আমরা ধীরে ধীরে পৌঁছতে পারবো। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে কৃষক বন্ধু। আপনাদের আবারও মনে করিয়ে দিচ্ছি যে শুধুমাত্র রাসায়নিক সার কিন্তু ব্যবহার করলে চলবে না। আমাকে জমির স্বাস্থ্যের কথা মনে রেখে আমরা যে মাটি পরীক্ষার ভিত্তিতে যদি সার প্রয়োগ করার কথা বলবো, বা মাটি পরীক্ষার মধ্য দিয়ে যে পরিমাণ আপনার রাসায়নিক সার দরকার সেগুলো তো দেবেন, কিন্তু মাটিতে চেষ্টা করবেন যাতে বেশি পরিমাণে জৈব সার ব্যবহার করা যায়। কারণ জৈব সার জীবাণু সারের একটা ভূমি বা ভিত্তি গড়ে তুলছে। তো সেক্ষেত্রে জীবাণু সার জন্মানোরও একটা আমাদের সুযোগ করে দিতে হবে। সেই জন্য জৈব সারের ব্যবহার আমাদের বাড়াতে হবে। এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু বাড়িতে যাদের গাই গরু আছে, গাই গরুর থেকে যে আপনি যে কম্পোস্ট পাচ্ছেন, FYM পাচ্ছেন, ফার্মিয়ার্ড ম্যানিউর পাচ্ছেন, বা আবর্জনা সার, সেগুলো রাখবেন। বা কেঁচো সারের ব্যবহার আজকাল আপনারা অনেকেই করছেন। জমিতে এই জৈব সারের ব্যবহার কিন্তু বাড়াতে হবে। জৈব সারের ব্যবহার বাড়ালে কিন্তু আপনারা অনেকটাই রাসায়নিক সারের খরচও কমিয়ে আনতে পারবেন, এবং জীবাণু সারের দিকে কিন্তু তাহলে আমরা এগিয়ে যেতে পারবো, তাই তো? হ্যাঁ, একদম তাই। এক্ষেত্রে আপনি সামগ্রিকভাবে চাষি ভাইদের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, চাষি ভাইদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে অজৈব সারের প্রতি ধীরে ধীরে আমাদেরকে নির্ভরতা কমিয়ে আনতে হবে, যেটা কিনা একদিনে সম্ভব নয়। ঠিক আছে, যেটা একদিনে সম্ভব নয়। আর হচ্ছে যে আমরা কেমিক্যালস, যেটা শুধুমাত্র বললাম যে শুধুমাত্র সারের মাধ্যমে না, রোগ পোকা নিয়ন্ত্রণের জন্য আমরা প্রচুর পরিমাণে রাসায়নিক কীটনাশক ইউজ করি, সেগুলোর ব্যবহারও কমিয়ে আনতে হবে। এবং সেগুলো একমাত্র সম্ভব যদি আমরা পরিবেশের সঙ্গে আত্মীয়তা গড়ে তুলি এবং পরিবেশটাকে এমনভাবে তৈরি করি যেগুলো আমাদের বন্ধু পোকা বা বন্ধু জীবাণু গড়ে ওঠার সহায়ক হবে। তার দায়িত্ব কিন্তু আপনাদেরকেই নিতে হবে। শুধুমাত্র আমি চোখে দেখছি যে আমি এটা দিলাম, এবং যেটাকে আমরা বিজ্ঞানের ভাষায় বলি কুইক নকডাউন এফেক্ট, ঠিক আছে, যেটা আমি চাইছি সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছি, সেটার কিন্তু যে সেটার কুফল কিন্তু এখন আমরা বুঝতে পারছি। এখন আপনি সার দিলেও আমরা কিছু করতে পারবো না। তো আমি বারবার চাষি ভাইদের আমরা অনুরোধ করব যে আপনারা ধীরে ধীরে, একদিনে না হোক, ধীরে ধীরে কিন্তু আপনারা অজৈব রাসায়নিক সার, অজৈব কীটনাশকের প্রতি নির্ভরতাটা কমিয়ে ধীরে ধীরে জৈব সারের দিকে, জৈব সার, জৈব চাষের দিকে অগ্রসর হন। তাহলেই কিন্তু আমাদের যেটা আসল উদ্দেশ্য, যেটা কিনা আমাদের নিজেদের পুষ্টি, গাছের পুষ্টি, পরিবেশ এবং হচ্ছে মাটির খেয়াল রাখা, সেটা কিন্তু আমরা ধীরে ধীরে সেই লক্ষ্যে এগিয়ে যেতে পারবো। তাহলে কৃষক বন্ধুদের আমরা এই কথা কি বলতে পারি যে রাসায়নিক সারের ব্যবহার ওনারা নিশ্চয়ই করবেন, কিন্তু রাসায়নিক সারের ব্যবহারটা ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। এই ধীরে ধীরে কমিয়ে আনার জন্য জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। সেটা পাতা পচা সার হতে পারে, ফার্মিয়ার্ড ম্যানিউর হতে পারে, বা গোবর সার হতে পারে, বা কেঁচো সার। তো যাই বাজারে আপনার পাচ্ছেন না কেন, সে জৈব সার দিলে কিন্তু মাটির উর্বরা শক্তি
শক্তি বাড়বে। এবং হ্যাঁ, এক্ষেত্রে আমি বলতে পারি যে উৎপাদন ক্ষমতা, মানে আমাদের গবেষণায় দেখা গেছে জৈব সার বা জীবাণু সার ব্যবহার করার ফলে কিন্তু উৎপাদন শক্তি যেটা নর্মালের থেকে প্রায় 40%, মানে 10 to 40% বৃদ্ধি পায়। যদিও সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কি ফসলের ইউজ করছেন এবং কি ইউজ করছেন সেটার উপরে, কিন্তু উৎপাদনশীলতা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এক্ষেত্রে কৃষক ভাইরা এই কথা যদি মাথায় রাখেন যে আমরা জমিটাকে ভবিষ্যতের কথা মাথায় রেখে কৃষক বন্ধুদের বলবো যে সুস্থায়ী কৃষির লক্ষ্যে কিন্তু বায়ো ফার্টিলাইজার বা জীবাণু সারের ব্যবহার গুরুত্ব অপরিসীম, কথা আজকে মানতেই হবে। যে কথা এতক্ষণ ডক্টর পলি সাহা বলছিলেন যে শুধুমাত্র রাসায়নিক সার ব্যবহার করলে হবে না, রাসায়নিক সারের পাশাপাশি সুস্থায়ী কৃষির লক্ষ্যে কিন্তু জৈব এবং অজৈব সার ব্যবহার করতে হবে।